সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন থেকে, এই সম্পর্কে ভারতের মনোভাব এবং বাংলাদেশিদের প্রতিক্রিয়া এটি বহুবার বহু কারণে আলোচিত হয়েছে। এটি কখনোই সুখকর ছিল না, এটি কখনোই বন্ধুত্ব সুলভ ছিল না। কংস মামা সুলভ আচরণ ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সবসময় করা হয়েছে, এটি বলা বাহুল্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশ থেকে ভারতে সফর করা একদল সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছেন, যেটি ঘণ্টাব্যাপী সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কতগুলি কথা বলেছেন, যেই কথাটি বাংলাদেশের অনেকগুলি পত্রিকায় এভাবে শিরোনাম করেছে: বাংলাদেশের নির্বাচনে যে সরকার আসবে তাদের সঙ্গে কাজ করবে ভারত। ভারতের পররাষ্ট্র সচিবের এই কথা ভারতের সরকারের আনুষ্ঠানিক কথা, এটি ধরে নেওয়াটাই সঙ্গত হবে। এই কথার মধ্যে তিনি যেটি প্রধানত বলেছেন, বাংলাদেশের সম্ভাব্য দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। এই দুটি শব্দ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, এই দুটি শব্দ ভারতের পক্ষ থেকে মতলবী শব্দ, এটি স্পষ্টভাবে বলা যায়। কেন বলছি সে আলোচনা পরে করছি। তার আগে যেটি বলার প্রয়োজন সেটি হলো, গত সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ অর্থাৎ ডিকাবের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিক্রম মিশ্রি এ সমস্ত কথা বলেন। তিনি এই ঘণ্টাব্যাপী চলা এই মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ইস্যু, বর্তমানে ভারতে অবস্থান করা, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে থাকা উদ্বেগের বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব তিনি বাংলাদেশের সাংবাদিকদেরকে দেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি যেটি বলেছেন সেটি তো বললাম, যে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে যে সরকার গঠিত হবে, বাংলাদেশের জনগণের সেই ম্যান্ডেটকে ভারত অ্যাড্রেস করবে এবং সেই সরকারের সঙ্গেই ভারত কাজ করবে, এমনটি তিনি বলছেন। যেটি নির্বাচন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো, বাংলাদেশের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আমি যেতে চাই না। এই নির্বাচন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হবে সে বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ, জনগণ ও সুশীল সমাজ তাদেরকে নিজেদের মূল্যায়ন করতে হবে। এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রশ্নটি তিনি আনছেন, এই কথাগুলো তো তারা আগে বলেননি। এবং তিনি এক্ষেত্রে বলেছেন যে এটা শুধু আভ্যন্তরীণ বৈধতার বিষয় নয়, বাইরের দৃষ্টিভঙ্গির বিষয় বলেও তিনি উল্লেখ করেন। এটিই মতলবী আচরণ। বাইরের বিষয় বলতে তিনি নিশ্চয়ই ভারতকে এখানে মিন করেছেন। তো 2014 সালে আপনাদের ছত্রছায়ায় যে একতরফা নির্বাচন, যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, 2018-তে দিনের ভোট রাতে হয়েছিল, 2024-এ আমির নির্বাচন, যেটি আপনারা পৃষ্ঠপোষকতা এবং মদত দিয়েছিলেন, সে সমস্ত নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক এই শব্দ আপনাদের মনে পড়েনি? অংশগ্রহণমূলক এই শব্দ আপনারা ভুলে গেছেন? সেই নির্বাচনে আন্তর্জাতিক বৈধতার প্রশ্ন, এটি আপনারা তখন কি ঘুমিয়েছিলেন? এ সমস্ত প্রশ্ন বাংলাদেশের পক্ষ থেকে নিঃসন্দেহে উঠবে এবং এ সমস্ত প্রশ্ন যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। এছাড়া তিনি শেখ হাসিনার ভারতে অবস্থান বা ভারতে তাকে আশ্রয় দেওয়া, এ সমস্ত বিষয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেছেন, এটি বিচারিক ও আইনি প্রক্রিয়া। এক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজন। আমরা এসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছি, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এসব বিষয়ে কাজ করার প্রতীক্ষায় আছি। এ মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলা গঠনমূলক হবে বলে আমি মনে করছি না। এটি মতলবী কথা। বাংলাদেশ সরকার ইতিমধ্যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। শেখ হাসিনা সেখানে কি স্ট্যাটাসে অবস্থান করছেন, কেন এই খুনিকে তারা আশ্রয় দিবেন? পরেশ বড়ুয়া বাংলাদেশে ছিল, তার প্রশ্নে ভারত এবং বাংলাদেশের কি আচরণ হয়েছিল সেটা কি আমরা ভুলে গেছি? হাসিনার প্রশ্নে সেই একই আচরণ ভারতের পক্ষ থেকে কেন আমরা পাবো না? এইসব প্রশ্ন কিন্তু বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কে অবশ্যই মোটা দাগে চিড় ধরে রাখবে, এটিই বলা বাহুল্য। এবার আসুন, বিক্রম মিশ্রির এ সমস্ত কথা দারুণভাবে অফিসিয়াল। এই অফিসিয়াল কথার প্রতিক্রিয়াও বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এ প্রশ্নে
তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এটিই যথার্থ। অবশ্যই বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার, এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের যে রাজনৈতিক দল, সেটি বিচার প্রক্রিয়া সম্পন্ন বা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং যারা এই খুনের দায়ে, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ এটি আদালত আমলে নিয়েছেন, তারা নির্বাচনে অযোগ্য হবেন। এ সমস্ত সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে ভারতের এই দাদাগিরি, অন্তর্ভুক্তিমূলক শব্দ, অংশগ্রহণমূলক নির্বাচন, এই সমস্ত শব্দ, এমনকি এটি বাংলাদেশের এটির সঙ্গে ভারতের কনসার্ন, এ সমস্ত বিষয়ে মনোভাব প্রদর্শন করার কোনো সুযোগ ভারতকে দেওয়া উচিত হবে না এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এমনটি তৌহিদ হোসেন বলেছেন। বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের কোনো দাদাগিরি, প্রভুত্ব, এমনকি ছদ্মপরে বন্ধুত্বসুলভ কথাবার্তা, এগুলো বাংলাদেশের মানুষ সহজ স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। বিক্রম মিশ্রের এ সমস্ত কথাবার্তা দারুণ অফিসিয়াল কথা, এ সমস্ত কথার নিশ্চয়ই গুরুত্ব আছে। তবে এটি ভারতের সরকারের আসলে প্রকৃত কথা নয়, এটি ভারতের প্রকৃত মনোভাব নয়। সেটি স্পষ্ট হয়েছে বিবিসি নিউজ বাংলা গত 18 সেপ্টেম্বর তারা একটি নিউজ প্রকাশ করেছিল, যেটি তাদের একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক শুভজ্যোতি ঘোষ, তিনি এই রিপোর্টটি প্রস্তুত করেছিলেন, যেখানে বিবিসি নিউজ বাংলায় শিরোনাম হয়েছিল, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব চিন্তা ভাবনা। বস্তুত গত 1 বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। এই হলো ভারতের মতলব, অন্তর্ভুক্তিমূলক। এই কথাগুলো ভারত একসময় মনে করতে সক্ষম ছিল না, আওয়ামী লীগের প্রেমে, হাসিনার প্রেমে। এবার যেটি হয় যে ভারতের একাডেমিক মহল, যেটি আসলে ভারত সরকারের তাদের মনোভাবের রিফ্লেকশন যেখান থেকে হয়, এই একাডেমিক মহল, থিঙ্ক ট্যাঙ্ক সার্কিট বা বৃহত্তর সিভিল সোসাইটি, তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন এবং তাদের একটি মনোভাব আছে যেটি বিবিসি নিউজে এই রিপোর্টে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এখানে এই যে পটভূমি, অর্থাৎ নির্বাচন নিয়ে ভারতীয়দের চিন্তা, এই পটভূমিতেই দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার IIC, যেটি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে চর্চার একটি প্রধান কেন্দ্র, সেখানে বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ব্যাপী সেমিনারটি হয়। সেখানে ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্কে যারা কথা বলতে সক্ষম, যাদের কথা ভারতের সরকার যথেষ্ট গুরুত্ব দেয়, তারা অনেকেই অংশগ্রহণ করেছিলেন। সেখানে অনেকেই অবশ্যই এমনটি বলছেন, ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ তারা কি হতে যাচ্ছে দেখার পক্ষে। কিন্তু সেই সেমিনার বা আলোচনায় সবাই সবচেয়ে বেশি পারফর্ম করেছেন যিনি, এবং যার কথাকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে সেই সেমিনারে উল্লেখ করা হয়েছে এবং দীর্ঘ সময় যিনি কথা বলেছেন, বাংলাদেশে কাজ করার যার অভিজ্ঞতা আছে, সেই হর্ষবর্ধন শ্রিংলা, যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন ভারতের, এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি পররাষ্ট্র সচিব হিসাবে ভারত সরকারে তিনি কাজ করেছেন। তার কতগুলো কথা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। যিনি এই হর্ষবর্ধন শ্রিংলা, যিনি সম্প্রতি রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় MP হয়েছেন, অর্থাৎ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বলেন, বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য পরিণতি কি হতে পারে সেটা ভেবেও আমি সত্যি দ্বিধান্বিত। অর্থাৎ তিনি এই যে ওয়েট অ্যান্ড ওয়াচ, এই পলিসির বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন। আসলে এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা ভারতের সব নাগরিকের জন্যই দুশ্চিন্তার বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের দুশ্চিন্তা লক্ষ্য করুন। তিনি আরও যুক্তি দিচ্ছেন, এটা খুব সহজে বলা যায় যে কেউই জিতে আসুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব, কিন্তু সেই যে কেউ যদি
ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। অর্থাৎ বিক্রম মিশ্রের কথার সাথে সম্পূর্ণ বিপরীত অবস্থান হর্ষবর্ধন শ্রিংলা। এবং আমি নিশ্চিতভাবে বলতে চাই, ভারতের সরকারে হর্ষবর্ধন শ্রিংলার মতামত এই বিক্রম মিশ্রের অফিসিয়াল কথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা ভারত সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই আমার এই কথার সঙ্গে একমত হবেন। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী যারা, তাদের দেশের পরিস্থিতিকে তাদের আভ্যন্তরীণ ব্যাপার বলে ভারত কখনোই এড়িয়ে যেতে পারে না। লক্ষ্য করুন কি বিপজ্জনক কথা শ্রিংলা বলছেন। মানে যেখানে ভারতের স্বার্থ জড়িত সেটা অবশ্যই ভারতের ব্যাপার। অর্থাৎ পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের বিষয়গুলোকে তারা আভ্যন্তরীণ মনে করেন না। ভারতের স্বার্থ সংশ্লিষ্ট হলে সেটি অবশ্যই ভারতেরও বিষয়। সেখানে অন্য দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, যদিও আমি আগেই বলেছি আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই, আর আমাদের নেবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই। কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। অর্থাৎ এই নেবারহুড ফার্স্ট এই পলিসি তারা রাখতে পারছেন না বাংলাদেশের ক্ষেত্রে, সেটি তিনি তার এই চিন্তার মধ্যে প্রকাশ করেছেন। আমাদের নিরাপত্তার শর্ত রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে। তবে আমাদের ইমিডিয়েট নেবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। লক্ষ্য করুন বাংলাদেশের জন্য কত বিপজ্জনক মনোভাব। অর্থাৎ বাংলাদেশের কোনো কিছুই বাংলাদেশের আভ্যন্তরীণ নয়, যেহেতু তাদের সঙ্গে সীমান্ত আছে সেহেতু এই বিষয়গুলো তাদেরও কনসার্ন এবং তারা গুরুত্ব দিয়ে বলতে চান। এমনকি তাদের মনোভাব বিগত দিনে যেটি প্রকাশ করেন সেটি হলো তারা যেটি বলবেন সেই অনুযায়ী আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সীমান্ত ব্যবস্থাপনা এবং আমাদের অন্যান্য শর্ত এগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। শ্রিংলা এই সমস্ত বিপজ্জনক কথা বলার পরে তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন এভাবে যে একান্তই এটি আমার ব্যক্তিগত মত, সরকারের সঙ্গে তা মানে এর কোনো সরাসরি সম্পর্ক নাই, সেটি তিনি ওই আলোচনায় মনে করিয়ে দিয়েছেন। কিন্তু এখানে শুভজ্যোতি ঘোষ তার মন্তব্যে যেটি বলছেন সেটি আসলে প্রকৃত কর্তা। কিন্তু তিনি যে ভারত সরকারের খুবই ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রী মোদিরও অতি আস্থাভাজন সেটাও কারো অজানা নয়। ফলে বিক্রম মিশ্রের কথার থেকেও হর্ষবর্ধন শ্রিংলার কথাকে আমরা নিশ্চয়ই গুরুত্ব দিয়ে ভাবব। এক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা তিনি অফিসিয়ালি মন্তব্য করেছেন, কিন্তু বাংলাদেশে নাগরিকদের ভারত সম্পর্কে এই সমস্ত দাদাগিরি এবং প্রভুত্বমূলক মনোভাব এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়কে তারা নিজেদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট করে বাংলাদেশকে তারা ডিকটেট করতে চান, এমন অপ্রতিবেশী সুলভ, এমন অকূটনীতিক আচরণ তারা করে এসেছেন। তারা করতে করতে একটা মজা পেয়ে গেছেন, কারণ বিগত দিনে একটা সরকার ছিল যারা 4 বারে অফিসিয়ালি ক্ষমতায় ছিল, তারা এমনটাই তাদের প্রধান বলতেন যে ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন তাদেরকে মনে রাখতে হবে। বিনিময়ে কি পেয়েছেন? অশ্বডিম্ব। তাদের একজন পররাষ্ট্র মন্ত্রী ছিলেন যাকে অনেকে আলগা মোমেন্ট বলেন, অনেকে রাবিশের ভাই খবিশ বলতেন অনেকেই। তিনি একসময় বলতেন আমি দিল্লিকে বলে এসেছি বাংলাদেশে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে হবে, তারা সেভাবেই কাজ করবে। কত অপদার্থ এবং কত রাষ্ট্রদ্রোহী আচরণ চিন্তা করে দেখেন। একই সঙ্গে ওই ব্যক্তি একটা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তো আমরা এটাকে এইভাবে বিবেচনা করতে পারি, যেহেতু ভারত প্রভাবশালী, তার স্ট্যাটাস উপরে, ফলে তিনি ভারত স্বামী এবং বাংলাদেশের স্ট্যাটাস কি এটা মুখে বললাম না। এই যে একতরফা বেহায়া প্রেমের অন্ধত্ব কাতর আওয়ামী লীগ এবং তার এই ভারতীয় পদলোহী সরকার, তারা ভারতের সঙ্গে যেভাবে সম্পর্ক রেখে তাদের স্বার্থ হাসিল করেছিলেন, দলীয় স্বার্থ, সেভাবে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে যারা ক্ষমতায় আসার জন্য সম্ভাবনাময় তারা যে এটি মেনটেন করবেন না, এ বিষয়ে হর্ষবর্ধন শ্রিংলারা অত্যন্ত তারা কনসার্ন। সে কারণেই তারা এই ধরনের উদ্বেগের কথা, তাদের নিরাপত্তার প্রশ্ন, এই সমস্ত বিষয় সামনে আনেন। আমরাও পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের নাগরিকরা তারা ভারতের প্রভুত্ব এবং দাদাগিরি আর এক কণাও সহ্য করার জন্য প্রস্তুত নয়। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক বছর আগে বলেছিলেন,
আমরা পিণ্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। একই কথার অনুরণন দেখেছি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচিত নেতা মনে করার অনেকগুলো সঙ্গত কারণ আছে। তিনি খুব স্পষ্ট করে উচ্চারণ করেছেন বিবিসি নিউজ বাংলার সাথে সম্প্রতি একটি সাক্ষাৎকারে। তিনি ভারত প্রশ্নে অত্যন্ত স্পষ্ট উচ্চারণ করেছেন যে পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানকে ভারতে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে যদি ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেক্ষেত্রে তার কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি মনে করে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক শীতল থাকবে, তিনি বাংলাদেশের মানুষের পক্ষেই থাকবেন। তিনি স্পষ্ট বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমি আমার ন্যায্য হিস্সা চাই। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমার যে ন্যায্য ইচ্ছা, সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খরূপে চাই, এটির প্রশ্নে কোনো ছাড় নেই। আমার কন্যা ফেলানির লাশ কাঁটাতারের ঝুলছে, এরকম আর কোনো দৃশ্য আমি দেখতে চাই না। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি ভারতের অন্যায়সুলভ আচরণ তিনি মেনে নেবেন না, এটি খুব স্পষ্ট করে বলেছেন। সম্পর্কের ভিত্তি হতে হবে প্রত্যেকের জন্য সমমর্যাদার ভিত্তিতে। সম্পর্কের ভিত্তি হতে হবে প্রতিবেশী সুলভ। সম্পর্কের ভিত্তি হতে হবে আপনার স্বার্থের বিপক্ষে আমি কাজ করব না, আমার রাষ্ট্রীয় স্বার্থের বিপক্ষে আপনি কাজ করবেন না। সম্পর্কের ভিত্তি হতে হবে আপনি দাদা আর আমি আপনার অধীনস্থ, এরকম কোনো মনোভাবকে প্রশ্রয় না দিয়ে যে সম্পর্ক, সেটিই হবে ভারতের সঙ্গে আগামী দিনের সম্পর্ক।